এই ইন্টিমেট সিনের ক্ষেত্রে মোস্ট আমার যা যা আমি সিন করেছিলাম মহিলাদের সাথেই হয়েছে। আই উইল ডেফিনেটলি আস্ক হার যে ওয়েদার শি ইজ কমফোর্টেবল, এবং সেটা টাইম টু টাইম, মানে একটা শুটিং যদি কিছুক্ষণ সময় ধরে চলে আমি মাঝে মধ্যেই জিজ্ঞেস করবো কোনো ঘনিষ্ঠ দৃশ্য বা কোনো ইন্টিমেট সিন বা রোমান্টিক দৃশ্য চরিত্র বা গল্পের বাইরে গিয়ে হয়নি, হলে আমিই করবো না। সেটা না, সময় ইজ দ্য বেস্ট হিলার। তো যদি কোনো তিক্ততা থাকে কোনো সম্পর্কে, কোনো বিচ্ছেদ থাকে, সেটা অনেক সময় সময় অনেকটা ভুলিয়ে দিতে পারে, বাট একদম বৈবাহিক সম্পর্কের একটা গুরুত্ব আছে এবং প্রত্যেকটা ইকুয়েশন গুলো আলাদা। তাদের যে দেওয়া নেওয়াটা, সম্পর্কের দেওয়া নেওয়া, আমি বলছি যে ডিমান্ড অফ দ্য রিলেশনশিপ বলছি, আমার 16-17 বছর বয়স তখন থেকে আমরা একে অপরকে চিনি। তার যে হিরো হিরোইন উঠে আসুক আমরাও চাই। আমি যদি খুশি হই এটায় যে নতুন হিরোইন উঠে আসছে না এবং আমি সব রোল পাচ্ছি, সেটা খুব ক্ষণস্থায়ী আনন্দ। ট্রান্সপারেন্ট কমিউনিকেশনের কোনো অল্টারনেটিভ নেই। আর একটা মিউচুয়াল রেসপেক্ট এবং সম্পর্কের প্রতি সম্মানের একটা খুব গুরুত্ব। নট এভরিথিং রিকোয়ার্স অর ডিজার্ভস ইউর অ্যাটেনশন। কি চাইছে শান্তি আছে, বোঝে না। নতুন কি কখনো পুরনোকে ভুলিয়ে দিতে পারে, নাকি পুরনোর জায়গা সবসময় কোথাও না কোথাও একটা মনে থেকেই যায়? এই মুহূর্তে ডিফ্রিজ নিয়ে আড্ডা আমাদের সঙ্গে রয়েছেন আবির চ্যাটার্জি। প্রথমেই তো জাতীয় পুরস্কার পাওয়া, এটা তো তোমার যে নতুন নয়, তবে একটা ছবি যখন পায় সেই অনুভূতিটা, মানে যখন প্রথম জানতে পারলে সেই অনুভূতিটা কিরকম ছিল? খুবই ভালো, খুবই আনন্দের। হ্যাঁ, এর আগে বিসর্জন পেয়েছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড। তবে বিসর্জনের না খবরটা, মানে ইন দ্য সেন্স যে কম্পিট করছে বিসর্জন এবং অমুক দিন অ্যানাউন্সমেন্ট হতে পারে ন্যাশনাল অ্যাওয়ার্ডের, এই খবরগুলো ছিল আমার কাছে। এবং তখন আমরা বিসর্জনের প্রমোশনের জন্য রেডি হচ্ছিলাম। তো মোটামুটি একটা আইডিয়া ছিল এবং এক্সপেক্ট করছিলাম কালকে তো খবরটা আসবে, তাহলে কি এরকম একটা হচ্ছিল। ওই ডিপ ফ্রিজের ক্ষেত্রে একদমই আমার কাছে মনেই ছিল না, কেন এটা 2023-এ শ্যুট করা, সো আমার খেয়াল ছিল না যেটা কম্পিট করছে। আর দ্বিতীয়ত সেদিন যে অ্যানাউন্সমেন্ট হবে সেটা আমি জানতাম না। হঠাৎ করে খবরটা পেয়ে একটু চমকিয়ে গেছিলাম, বাট ভীষণই খুশি হয়েছিলাম। অত্যন্ত আনন্দের খবর, গর্বের খবর, ভেরি এক্সাইটিং। ডেফিনেটলি একটা বড় রেসপন্সিবিলিটির জায়গা, বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে, যে মানুষ যখন জানলো যে এটা বেস্ট ফিল্ম হয়েছে, তাহলে মানুষ এবার ভাবতে আরম্ভ করবেন যারা সিনেমা বোদ্ধা, সিনেমার দর্শক, ইন্ডাস্ট্রির লোকজন, যে ওকে এইটা যদি ওয়েস্ট বেঙ্গলি ফিল্ম হয় তাহলে এই ধরনের ছবি হচ্ছে, এই ধরনের ট্রিটমেন্ট, এই ধরনের পারফরমেন্স, সেটা তো আছেই, সবসময় মাথায় থাকে। আরেকটা জিনিসও মাথায় থাকে যে যেহেতু এটা খুব নতুন একটা গল্প বলছে তা তো নয়, এটা সম্পর্কের গল্প, এবং এই ধরনের গল্প আমরা আগেও দেখেছি এবং দারুণ দারুণ কিছু সিনেমা দেখেছি আমাদের পছন্দের ডিরেক্টর, অভিনেত্রীরা করেছেন। তো সেইটাও আদৌ বাংলা ছবি হিসেবে যে একটা ধারা আছে, একটা মান আছে, সেটার কাছাকাছি পৌঁছতে পারলাম কিনা। আচ্ছা, নতুন সম্পর্ক বা কোনো জিনিস কি পুরনোকে ভুলিয়ে দিতে পারে, নাকি সেটার জায়গা সারা জীবন কোথাও একটা থেকেই যায় তোমার পার্সপেক্টিভ? আমার ধারণা একটা জায়গা থেকে যায়, এবার সেই স্মৃতিটা টাটকা থাকলে সেটা মনে হয় যে মানে কি বলবো, অনেক বেশি জায়গা নিয়ে আছে, সেটা অনেক সময় সময়ের সাথে সাথে একটুখানি আবছা হয়ে যেতে পারে। আবার অনেক সময় এমন গভীর সম্পর্ক, বা সেটা আমি শুধু কিন্তু নেগেটিভ দিক থেকে বলছি না, পজিটিভ দিক থেকেও বলছি, যে সেটা আবছা হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরো সেটার সঙ্গে মানে সুখের স্মৃতিগুলো আরো বাড়তে থাকে। তবে বেশিরভাগ সময় সময়ের না, সময় ইজ দ্য বেস্ট হিলার। তো যদি কোনো তিক্ততা থাকে কোনো সম্পর্কে, কোনো বিচ্ছেদ থাকে, সেটা অনেক সময় সময় অনেকটা ভুলিয়ে দিতে পারে, বাট একদম মুছে বোঝাই যায় না। সেকেন্ড চান্স কি দেওয়া উচিত, নাকি বিষয়টা থেকে এসকেপ করে যাওয়াটাই? এই তো পথে এসছিস তুই। হ্যাঁ, ট্রেলারে লাইনটা দেখে, কি ট্রেলার দেখিসনি? ট্রেলার ট্রেলারে কি লাইন ছিল বল? না, ট্রেলারে এই লাইনটা ছিল যে হ্যাঁ, একটা ভুল কি ক্ষমা করে দেওয়া যায় না? এই প্রশ্নটা এবং এই পয়েন্টটা নিয়ে প্রচুর মত এবং মতান্তর হবে, আই এম শিওর। এবার একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু ডিরেক্টরের ভার্সন যে হতেই হবে তা নয়, এটা ওই চরিত্রের ভার্সন বা ওই পরিস্থিতিতে একটি চরিত্র এটা বলছে। এবার সেই চরিত্রের সঙ্গে তুমি এগ্রি করতে পারো, এই পয়েন্টটার সঙ্গে তুমি এগ্রি করতে পারো, এটা সম্পূর্ণভাবে নিজস্ব মতামত। তোর আবির চ্যাটার্জির মতামত আমি অন্যভাবে বলবো, আমি বলবো যে 0 to 1, এই যে ডিফারেন্সটা, এটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন 1 to 10। বুঝতে পেরেছিস? মানে তুই কোনোদিনও ভুল করিসনি, এই তুই একটা ভুল করলি, ধর, সেটা বেশি ইম্পর্টেন্ট। এবার প্রথম ভুলটা দ্বিতীয় তৃতীয় ভুল হচ্ছে, আমার ধারণা একবার অলরেডি ভুলটা হয়ে গেছে, সো দ্বিতীয় তৃতীয় ভুলটায় সেই ভুলের ওপর আরো ভুলটা চাপছে। কিন্তু সেই মানুষটাকে দ্বিতীয়বার কি সুযোগ দেওয়া যায়? কারণ যেহেতু একবার অলরেডি হয়ে গেছে, বলা হয় যে একবার করা মানে সে আবারও করতে পারে, আবার নাও করতে পারে, তুই কি করে জানছিস? এটা তো সময়, অভিজ্ঞতার ব্যাপার, এটা আমি কি করে বলবো? সম্পর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে এক একটা সম্পর্কে এক এক রকম গুরুত্ব আছে আমার কাছে। বন্ধুত্বের সম্পর্কের একটা গুরুত্ব আছে, বৈবাহিক সম্পর্কের একটা গুরুত্ব আছে, এবং প্রত্যেকটা ইকুয়েশন গুলো আলাদা।
তাদের যে দেওয়া নেওয়াটা, সম্পর্কের দেওয়া নেওয়া, আমি বলছি যে ডিমান্ড অফ দ্য রিলেশনশিপ বলছি না, সম্পর্কের দেওয়া নেওয়াটা মানে সেটাও আলাদা। তো এটা এক কথা আমি কি করে বলবো, যেরকম আমার পুরনো বন্ধু যারা ধর একদম, আমার একটা বন্ধুদের গ্রুপ আছে, সে আমরা ষোলো, আমাদের যখন 16-17 বছর বয়স তখন থেকে আমরা একে অপরকে চিনি। তার যে ইকুয়েশন, তার সঙ্গে আমার বর্তমান কাজের জগতে যাদের সঙ্গে একটু একটু বন্ধুত্ব আছে, সেই ইকুয়েশনটা তো আলাদা, বুঝলি, হবাই স্বাভাবিক। এই ছোটবেলার বন্ধুগুলো এখন আর রয়েছে? আমার ওই একটা গ্রুপ আছে, আমরা চারজন, চারটে শহর থেকে, একজন তো বিদেশেই থাকে, আহ, একজন থাকে দিল্লিতে, একজন মুম্বাইতে, আমি কলকাতায়, আর আমাদের আরেকজন বান্ধবী, ও আগে ব্যাঙ্গালোরে ছিল, এখন অস্ট্রেলিয়া থাকে কাজে, ওখানেই বাড়ি ফাড়ি করে নিয়েছি। সো আমরা যে ভাষায় কথা বলি একে অপরের সঙ্গে, মহিলা থাকা সত্ত্বেও সেই গ্রুপে, সে তো, কারণ আমরা এত ছোট থেকে চিনি একে অপরকে, সেখানে আর ওই ছেলে মেয়ে আলাদা বিচারের জায়গা নেই। তো সেটা আছে থ্যাঙ্কফুলি। এবং আমার আরেকটা বন্ধুদের গ্রুপ, আমার এমবিএ যে বন্ধুরা, তাদের বেশিরভাগ, একজন খালি বাইরে, বাকিরা সবাই এখানে। সো থ্যাঙ্কফুল যে ওরা আছে এখন আমার। এবং কোনো জমায়েতে, পুজোর সময় বা কোনো একটা নির্দিষ্ট দিনে আমাদের দেখা হয়, এবং সেটা আমার মাস্ট, সত্যি। আচ্ছা, অনুরাধার সঙ্গে তোমার প্রথম কাজ, আমি এটা অনুরাধাকেও জিজ্ঞাসা করছিলাম যে আমরা জানি যে প্রতিটা ছবি কিংবা প্রতিটা একটা রিলেশন যেটা দেখানো হয়, পর্দায় ফুটিয়ে তোলা হয়, সেটা একটা সমীকরণ থাকে, এবং এই ছবিতে আমরা দেখেছি খানিকটা একটু অন্যরকম, এবং কিছু ইন্টিমেট সিনস রয়েছে, সেখান থেকে একটা কমফোর্ট জোন তৈরি করে, যেহেতু ও তোমাকে ভয় পায়, ও বলেছিল আমি তো আবিরদাকে দেখলে একটু ভয় পাই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দর্শকের একটা এই মানে একটা এরকম একটা সিনারিও রয়েছে যে রোমান্টিক সিন মানে বাবা কিরকম ভাবে কি শুট হয় বা কিরকম, এই বিষয়টা তুমি কিভাবে দেখো? কারণ প্রতিটা বিষয়ে যে দর্শকের একটা একরকমের মন্তব্য, যদিও আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে হয়তো মন্তব্যটা অতটা কেয়ার ফ্রি বিষয়টার থেকে তুমি নিশ্চয়ই, কিন্তু তাহলেও এই যে এরকম সিন, মন্তব্যের এখন কত পথ খোলা আছে, আরো বেশি মন্তব্য আছে। কোন মন্তব্যটা তোর কাজে লাগছে সেটা তোকে বুঝে নিতে হবে, কোন মন্তব্যটা আমার কাজে লাগছে সেটা আমাকে বুঝে সেই মন্তব্যটা নিতে হবে, যেটা কাজে লাগছে না সেটাকে ফেলে দিতে হবে। আর এই ছবির ক্ষেত্রে বলতে পারি, বা আমি আজ অব্দি যা ছবি করেছি সেখানে কোনো ঘনিষ্ঠ দৃশ্য বা কোনো ইন্টিমেট সিন বা রোমান্টিক দৃশ্য চরিত্র বা গল্পের বাইরে গিয়ে হয়নি, হলে আমিই করবো না সেটা। মানে শুধু একটু সুশ্রী দিয়ে দিলাম, বা ওইটার একটু কয়েকটা ক্লিপ, এই বাবা হট করে বেরিয়ে গেছে এরকম একটা ভাব করে প্রমোশন করলাম, সবার আগে আমার কাছে পিআর টিম খাবে যে এটাই কি ছবির মূল জায়গা, তাহলে এইটা নিয়ে তো মাতামাতি করছো কেন, ছবির কি এটা আসল গল্প? তা তো নয়, ছবির গল্প এবং চরিত্রের সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও সেটা এসেছে। আর টু বি ভেরি অনেস্ট, খুব ফ্র্যাঙ্কলি বলছি, দর্শকদের যাদের নানা রকম কল্পনার জালতানা বুঝছেন, বুনুক, সেটাই দরকার সিনেমার ক্ষেত্রে, কিন্তু তারা যদি একবার দেখেন যে কিভাবে শুটিং হয়, তাহলে না তাদের ভক্তি শ্রদ্ধা চলে যাবে। খুব টেকনিক্যাল বিষয়টা, এবং কিছু কিছু ক্ষেত্রে একটু এম্বারেসিংও লাগে, কারণ এতজন মানুষ আছেন, যদিও তাদেরকে আমরা চিনি জানি, তারা কাজের সূত্রেই আছে, কিন্তু সেখানেও মাঝে মধ্যে একটু বেআব্রু হয়ে যেতে একটু তো লজ্জা লাগতেই পারে। বাট প্রফেশনালি ব্যাপারটা যদি হ্যান্ডেলড হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি আমার ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, আমি আজ অবধি আমার কোনো টেকনিশিয়ান, মানে ইনক্লুডিং দ্য ডিরেক্টর, ডিওপি, কাউকে দেখিনি আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতে। রাদার তারা সবসময় খেয়াল রাখেন যে যাতে বাইরের কোনো লোক, বা যে লোকটার ওখানে থাকার কোনো প্রয়োজন নেই, সে যেন ওখানে ঘুরঘুর না করে। এখন তো সবার হাতে মোবাইল, সে ব্যাপারে আমরা কেয়ারফুল থাকি। আর আমার মনে হয় একজন অভিনেতা, সিনিয়র অভিনেতা হিসেবে, বা যদি আমার সমবয়সী বা আমার কন্টেম্পোরারি কেউ থাকে, ইটস মাই ইটস মাই ডিউটি টু নো ওয়েদার হি অর শি, এই ইন্টিমেট সিনের ক্ষেত্রে শি মোস্ট, আমার যা যা আমি সিন করেছিলাম মহিলাদের সাথেই হয়েছে, আই উইল ডেফিনেটলি আস্ক হার যে ওয়েদার শি ইজ কমফোর্টেবল। এবং সেটা টাইম টু টাইম, মানে একটা শুটিং যদি কিছুক্ষণ সময় ধরে চলে, আমি মাঝে মধ্যেই জিজ্ঞেস করে নেবো সেটা। আমার একটু মাঝে মধ্যে একটাই অসুবিধা বলবো না, আমার একটা মাথার মধ্যে যেটা করে যে আই শুডন্ট বি ডুইং সামথিং দ্যাট ক্যান মেক হার আনকমফোর্টেবল, হয়তো আমার সেই ইন্টেনশনটাও নেই, তো আমি সেই জন্য মাঝে মধ্যে জিজ্ঞাসা করি। আচ্ছা, যে বিষয়ে আসছিলাম যে আবির চ্যাটার্জি কেন সবসময় সব বিষয়ে একটু চুপ থাকে, মানে ওখানে কত কথা বলছে, আমি নয় চুপই থাকলাম। এটা কি একটা মানে খুশি থাকার মন্ত্র, যে ঠিক আছে আমি একটু খুশি থাকার মন্ত্র না, বা একটু শান্তিতে থাকার একটা চেষ্টা, বেশিরভাগ সময় ব্যর্থ। শান্তি আর কোথায় বল। না, আবির অসুরে আমার একটা ডায়লগ ছিল, অসুর সিনেমাতে আমার একটা ডায়লগ ছিল, এরকম করে বসে আছি, তখন যিনি ওই সার্ভ টার্ভ করেন তিনি এসে জিজ্ঞাসা করছেন, স্যার কিছু নেবেন, লাগবে? আমি আর্ধেক এরকম চোখ, রোদ্দুর আছে বলে আর্ধেক চোখটা খুলে বলেছিলাম, কি চাই স্যার? শান্তি আছে, বলছে না, যাও। ওইরকম অবস্থা হয়েছে। যদি বলে চুপ থাকলে শান্তি, না, বিষয়টা চুপ থাকলে বজায় শান্তি থাকে। না, আমি আর মতামতের ভিড় বাড়াতে চাই না, আমি যাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ তাদের সঙ্গে ছাড়া বাকিদের সঙ্গে মতামত শেয়ার করতে খুব একটা আগ্রহী না।
আমাদের এই সময় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে এত কিছু ঘটে যায়, কিন্তু আমরা কিন্তু এই আবির সময় চ্যাটার্জি দাঁড়িয়ে মানে আগেও হতো, আগে জানতে পারতাম না। হাইলাইটটা অনেক হাইলাইট না, ইনফরমেশন অনেক বেশি, পোর্টালস অনেক বেশি, লোকে জানতে পারছে অনেক বেশি, সেই সেটা তো সামনেও নিয়ে আসা হচ্ছে অনেকটা বেশি। হ্যাঁ, সবটা সামনে আনার দরকার নেই, এটুকু বলতে পারি। মানে দেখ, সমস্যা, গোলমাল, ঝগড়াঝাটি, কোন্দল সব ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। সেটা নিয়ে সব কিছু আলোচনা মানে জনসমক্ষে করে খুব একটা লাভের লাভ তো কিছু হচ্ছে না, তাতে তো সমাধান বেরোচ্ছে না। সমাধান যখন বেরোয় তখন কিন্তু যাদের মধ্যে সমস্যা হচ্ছে তারাই আলোচনার মাধ্যমে মেটায়। তো ওটা বেরিয়ে আসলে খুব একটা লাভ হয় না, বরং একটা নেগেটিভিটি তৈরি হয়। ওইখানে চলে যায় পুরো আলোচনা, মানে পুরো মনটা, কনসেন্ট্রেশনটা ওদিকে চলে যায়। যদি তার পাশাপাশি কোনো ভালো খবরও আসে তখন আর সেইটা একটু পিছনের সারিতে চলে যায়, ওইটা নিয়ে কি হলো এরকম একটা প্রবণতা হতে পারে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আমরা যে স্টার বলি সেখানে তুমিও একজন। সেখান থেকে দাঁড়িয়ে এই প্রশ্নটা আসছে যে এটা বলা হয় যে যারা একটা জায়গায় পৌঁছে গেছে, যারা নতুন জেনারেশন, তাদেরকে হয়তো কোথাও সেই জায়গাটা দেওয়া হচ্ছে না। এই জিনিসটা নিয়ে তুমি কি বলবে এবং তোমার কি মনে হয়? তোর মনে হয় আমার এত ক্ষমতা আছে? না, তোমার প্রথমত তো আমি এরকম চাই না যে আমি জায়গা দেবো না, এরকম তো আমি চাই না। আমি তো এক্ষুনি চাই এই ছবির সমস্ত আরো যারা যারা আছে, এই একে ডাকো তো, ইয়ে, আমরা দেখেছি রিসেন্টলি অনেক একে ডাকো, বানিকে ডাকো, আর একে ডাকো, বলো, আরে ওর নামটা বলো না। হ্যাঁ, শোয়েব, আর আরে যে আমার ছোটবেলাটা করেছে, আর্য। আর্য আর বানিকে ডাকো, সব ইন্টারভিউ ওরা দেবে, আমি নিশ্চিন্তে ওই ঘরে গিয়ে তোমার ঘুমাই। ক্ষেত্রে না, আমি আবির চ্যাটার্জিটা জানতে চাইছি। দেখ, নতুন হিরো হিরোইন উঠে আসুক, আমরাও চাই। আমি যদি খুশি হই এটায় যে নতুন হিরোইন উঠে আসছে না এবং আমি সব রোল পাচ্ছি, সেটা খুব ক্ষণস্থায়ী আনন্দ। সেটা কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভালো সাইন হতে পারে না। আমরা সবাই চাই, এবং কিছু কিছু নতুন অভিনেতা অভিনেত্রী তারা খুব ভালো কাজ করছে, সেটা যেরকম আমাদের গর্ব দেয়। আবার আমাদের যদি কখনো আমার তাদের সঙ্গে দেখা হয়, আমি সেটাই বলবো যে ভাইটি বা বোনটি, ঠান্ডা মাথা রেখে কাজ করে যা, খুব কঠিন ঠান্ডা মাথা রাখা, বাট ভালো কাজের কোনো আর বেশি পরিশ্রম, ডেডিকেশনের কোনো অল্টারনেটিভ নেই। আচ্ছা, যে সম্পর্ক ভালো শীতলতা। লাগে নাকি? কি তোর কোথায় আটকাচ্ছে বল তো, কোথায় তুই কন্ট্রাডিক্ট অনেক করছিস? না, অনেক ছবি আমরা দেখেছি এই সময় দাঁড়িয়ে রিসেন্টলি ছবি মানে রিলিজ হতে গিয়ে আটকে গিয়েছে। এবং অনেক সেটা ছবি না, মানে কিছু ছবি আছে এরকম, রিসেন্টলি একটা ছবি আমি আর এখন নাম নিচ্ছি না, তবে রিলিজ হতে গিয়ে আটকে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে সেই সেখানে কিছু ডিরেক্টরটা। স্পেসিফিক সমস্যা হয়েছে কিন্তু, হ্যাঁ, সেটা আমি জানি। বা সব ওই যেটা বললাম, সব সমস্যা আমি কেন সকলের সঙ্গে আলাপ মানে এটা নিয়ে আলোচনা করবো? কারণ সমস্যার জায়গায় আমি, ধর আমার বাড়িতে বা তোর বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, হ্যাঁ, ধর যে বাড়িতে থাকি সেই বাড়িতে পাশের বাড়িতে যে লোকটা থাকে, সে এত জোরে গান শুনে তোর হেভি মাথা গরম হয়। তুই সেটা সবাইকে বলে বেড়াবি না, সেই লোকটাকে গিয়ে বলবি? এই কমিউনিকেশনের কি কোথাও একটা অভাব হয়ে না, দাঁড়াচ্ছে? কমিউনিকেশনে টাইম লাগবে। যে ছবিটার কথা তুই বলছিস সেই ঝামেলাটা বা যে সমস্যাটা হয়েছে সেটা মিটতে টাইম লাগবে। সমস্যা হয়েছে কিছু, এটা ইগনোর করা যাবে না। এই বাট যে আমরা এইভাবে কখনোই, বলা, আবির সমস্যা হয়েছে বলছি তো, আমি তো এড়িয়ে যাচ্ছি না যে আমি কিছু জানি না বা এটা উচিত হলো না। আমি বলছি সমস্যা হয়েছে, আমি জানি। কারণ ওই ছবিতে যারা কাজ করেছেন তাদেরকেও চিনি। বর্তমানে যিনি মানে যার নামের মানে যার ব্যানারে ছবিটা সেন্সার্ড হয়েছে, তার সাথেও আমি কাজ করেছি। তো আমি জানি সমস্যাটা হয়েছে, একটু সময় লাগবে, ওটা দুম করেও মিটবে না। আমরা কেউ চাই না ছবি পড়ে থাকুক বা ছবি রিলিজ না হোক, কেউ চাই না। আমি জানি না আমার ছবি যখন এই যে ডিপ ফ্রিজ একদিন পরে রিলিজ হচ্ছে, মাঝে মধ্যে অর্জুন দাদা কি হবে, আমি বললাম, সত্যি কি যে হবে ছবিটা, মন খারাপ লাগতোই, রাগও হতো মাঝে মধ্যে। বাট ওই যে বললাম, ওই আমি যদি এখন সেই সমস্যা নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে আরম্ভ করি, আরো ডাইলিউটেড হয়ে যাবে, আসল সমাধান কিছু হবে না। উইল টেক সাম টাইম। সঞ্চালনা, অভিনয়, বাড়িতে সময় দেওয়া, এই সময় দাঁড়িয়ে কি মনে হয় যে না, নিজের স্পেসটা একটু যদি বার করতে পারতাম তার মধ্যে? না, ঠিক আছে, আমি তো আরো বেশি কাজ করতে চাই, মানে আরো বেশি ব্যস্ত থাকতে বাড়িতে চাই। সময় দিতে পারো হ্যাঁ সবকিছু? হ্যাঁ, আমার তো অন্য কোনো কাজ নেই, চলে যাবো। তোরা ছাড় আমায় প্রমোশন, তুই বন্ধ করতে আমি স্ট্রেট বাড়িই চলে যাবো। তুই দেখ, অপশন দেখ, তুই বল এই আমরা শেষ করলাম, গাড়ি বাড়ি। এখন দেখছি আমার আস্তে ক্যামেরার আস্তে পিছনে আমার টিমের একজন বসে জিজ্ঞেস কর, আমার সঙ্গে সারাক্ষণ যে থাকে ও বসে জিজ্ঞেস কর, শেষ বাড়ি। ওদেরও বলি যা বাড়ি যা, বাইরে বাইরে ঘুরঘুর করবি না, যা বাড়ি চলে যা। বাড়িতে সময় দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট, এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইউ নিড টু প্রায়োরিটাইজ ইউর লাইফ। এবং একটা সময় এবং বয়স অভিজ্ঞতার পরে নিজেরাও বুঝতে পারি আমরা যে কোন মানুষরা সত্যি সত্যি ভালো চায়, তাদের সঙ্গেই বেশি সময় কাটাতে হবে। তৃতীয় ব্যক্তি কখনো কোনো সম্পর্কে ভাঙন ধরাতে পারে? পারে। আবার সবসময়, তৃতীয় ব্যক্তি হ্যাঁ হ্যাঁ, না, সেটা দুজনের মাঝের। দুজনের তো প্রবলেম কারুর না কারুর তো আছেই, বাট তৃতীয় ব্যক্তির জন্য অনেক সময় হয়, অনেক সময় এমনিতে সম্পর্কটাই হালকা হতে থাকে, গিটটা হালকা হালকা খুলতে থাকে, তখন ওইগুলো একটা কি বলবো, অজুহাত ঠিক বলবো না, ওটা একটা মানে ট্রিগার করে দেয়। অনুঘটক তো ভালো কাজে, সেই জন্য শব্দটা ব্যবহার করছি না। বাট হ্যাঁ, যারা দুজনের সম্পর্কে আছে তাদের মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আর
তাহলে তো ছিদ্রই নেই, অন্য কিছু বা অন্য ব্যক্তি ঢুকবে কি করে। সম্পর্ক মজবুত রাখার মূল চাবিকাঠি? এটাও নির্ভর করছে কোন সম্পর্ক ও কোন দুটো মানুষের উপরে। তবে আমার মনে হয় ট্রান্সপারেন্ট কমিউনিকেশনের কোনো অল্টারনেটিভ নেই। আর একটা মিউচুয়াল রেসপেক্ট এবং সম্পর্কের প্রতি সম্মানের একটা খুব গুরুত্ব আছে। আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই, বাট এই দুটো না থাকলে তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা হবে না। আজকের দিনে দাঁড়িয়ে শেখা বড় কোনো লেসন? সেরকম কিছু নেই। না না, তোমার পুরো এই যে ক্যারিয়ারে, পুরো ইন্ডাস্ট্রিতে এতদিন, এত ইউ বছর, ডোন্ট হ্যাভ টু রিয়াক্ট টু এনিথিং অ্যান্ড এভরিথিং। মানে পৃথিবীর যাবতীয় বিষয়ে আমার রিয়াকশনের কোনো প্রয়োজন নেই। খারাপ লাগাটাও নিজের মধ্যে রাখা উচিত। খারাপও লাগতে হবে না অত, মানে অত ইউ নিড টু ইগনোর সামথিং, ইউ নিড টু লেট গো সামথিং। নট এভরিথিং রিকোয়ার্স অর ডিজার্ভস ইউর অ্যাটেনশন। বড় মেসেজ দিলে। হ্যাঁ, মানে এইভাবে নিজেকে বিল্ড করলে কি বলবো, কোনো কিছুতে খারাপ লাগবে না। না না, কোনো কিছুতে বলছি না, আমি বলছি সব কিছুতেই আমার একটা রিয়াকশন হয়ে যাচ্ছে, দরকার নেই। প্রায়োরিটাইজ করতে হবে, তাহলে এনার্জি বেরিয়ে চলে যাবে সব। এত কিছুই ঘটছে এবং ঘটবেও, যত দিন এগোবে তত আরো বেশি ঘটনা ঘটবে। সব কিছুতেই আমি হয় খুব উত্তেজিত হয়ে পড়ছি, নয় ভীষণ আনন্দ পাচ্ছি বা ভীষণ দুঃখ পাচ্ছি। ঠিক করে নিতে হবে যে কি কি বিষয় আমাকে, তাহলে মাথা ঠান্ডা রেখে কাজ করা যাবে। কবে আসছে দর্শকের জন্য? 21শে নভেম্বর আসছে বড় পর্দায় ডিফ্রিজ। দেখুন, মতামত তো তৈরি হবে বিভিন্ন রকম, সেগুলো আমাদের জানান যে কিরম কিরম মতামত তৈরি হচ্ছে, আমরা অপেক্ষা করে থাকবো।